फ्रेंड्स আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট আপনারা কিভাবে বানাবেন, কারা কারা এলিজিবল, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় কি জমা দিতে হবে, কোথা থেকে কোথায় যেতে হবে, কোথা থেকে বা কোন অথরিটি থেকে কি ডকুমেন্টস নিতে হবে, এই সমস্ত কিছু থেকে শুরু করে যাবতীয় তথ্য জানাবো এই ভিডিওতে। কাজে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। ভিডিওটা খুব বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবেন এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই আপনারা প্রত্যেককে জয়েন হয়ে যাবেন, তার কারণ আমাদের ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে আপনারা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের যাবতীয় তথ্য, ডাব্লিউবিজেই, নিট, জেনপাস, এএনএম, জেএনএম, তারপর জেই মেন থেকে শুরু করে যাবতীয় রকম কম্পিটিটিভ এক্সামের যে তথ্য বা ইনফরমেশন একদম টাইম টু টাইম পেয়ে যাবেন। এর পাশাপাশি বিভিন্ন যে জব রিগার্ডিং যে ইনফরমেশনগুলো বেরোয় বা ভ্যাকেন্সিসগুলো বেরোয়, লাইক এসএসসি বা রেলওয়ে বা পিএসসি বা ডাব্লিউবিপি ইত্যাদি যত রকম ভ্যাকেন্সিস বেরোয় গভর্নমেন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ওয়েল রেপুটেড প্রাইভেট সেক্টর, তো সেই সমস্ত কিছু যে ইনফরমেশন সেগুলোও পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে। কাজে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই যারা জয়েন হননি জয়েন হয়ে যাবেন। ইতিমধ্যেই প্রায় 1900 মতন মেম্বার জয়েন হয়ে গিয়েছে, তাই অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর পিন কমেন্টে দিয়ে রেখেছি। দেখুন, আমি এক এক করে আপনাদেরকে পুরো বিষয়টা জানাবো। ভিডিওর লেন্থ হয়তো একটু বড় হতে পারে, বাট ভিডিওটাতে প্রচুর ইনফরমেশন আমি দেবো, তো কোথাও স্কিপ করে গেলে বা কোথাও না দেখলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। ঠিক আছে, কাজেই অবশ্যই কিন্তু দেখবেন। আর এছাড়া ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন, ওবিসিদের ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের যে এনসিএল সার্টিফিকেট সেটা কিভাবে বানাবেন সেই সংক্রান্ত এর আগে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন তো অবশ্যই সেটা দেখে নেবেন। দেখুন, প্রথম হচ্ছে ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন। এটা আমাদের সম্ভবত 2018 সালে এরকমই কিছু একটা ইয়ার ছিল, আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে পড়ছে না। তো সেই সময়ের ইন্ট্রোডিউস করা যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে বাট ইকোনমিক্যালি একটু পিছিয়ে পড়া শ্রেণী, তো তাদের জন্য কিছু রিজার্ভেশনের দরকার। তো সেটারই উদ্দেশ্যে 10% রিজার্ভেশন করার লক্ষ্যে এই ইডব্লিউএস যে ব্যাপারটা এটাকে ইন্ট্রোডিউস করা। তো এই যে ইডব্লিউএস সার্টিফিকেট, এটা কিন্তু আগে ছিল যে 1 বছর বানিয়ে প্রত্যেক বছর রিনিউ করা, কিন্তু এখন বা প্রিভিয়াস ইয়ার কিংবা তার আগের বছর সম্ভবত, তো সেই সময় থেকে যেটা হয়ে গিয়েছে যে এটা প্রত্যেক বছর মানে নতুন করে বানাতে হবে। কারণ ধরুন XYZ ধরুন একটা ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটটা এবছর সে ইকোনমিক্যালি উইক রয়েছে, বাট নেক্সট ইয়ার যে সে ইকোনমিক্যালি স্ট্রং হবে না, এটা তো কোনো মানে কি বলবো গ্যারান্টি নেই। তো যে কারণে এটা প্রত্যেক বছর বানাতে হয় এবং ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী বানাতে হয়। ওকে, তো এবার এই ফাইন্যান্সিয়াল ইয়ার এই জিনিসটা কি সেটা আগে বলে নিই। তার কারণ হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারের উপর দিয়ে ডিপেন্ড করে আমাদের ইডব্লিউএস সার্টিফিকেট। ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে মানে একটা অর্থনৈতিক বছর বলা যেতে পারে। তো ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়ে হচ্ছে আমাদের 1 এপ্রিল থেকে। ঠিক আছে, যেমন আমরা আমাদের নর্মাল যে মাস ইংরাজি যদি বলি তাহলে জানুয়ারি, আর বাংলা যদি বলি তাহলে বৈশাখ মাস। তো এই মাস থেকে যেমন আমাদের শুরু হয়, ঠিক তেমনই ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে আমাদের 1 এপ্রিল থেকে। আর লাস্ট কোনটা মানে বছরের শেষ দিন সেটা হচ্ছে 31 মার্চ। ওকে, তো অবভিয়াসলি ওটা নেক্সট ইয়ার। এটা যদি 2024-এর 1 এপ্রিল হয়ে থাকে তাহলে 31 মার্চটা হবে 2025-এর। তো এই সেম জিনিস। তো এবার ব্যাপার হচ্ছে এই যে ইডব্লিউএস সেকশনটা আমি এখানে কেন ফর ফিনান্সিয়াল ইয়ার 2025-26 লিখেছি, তার কারণ এখন চলছে আমাদের ফেব্রুয়ারি অফ 2025। ওকে, তো দ্যাট মিনস আমাদের যে ফিনান্সিয়াল ইয়ারটা এখন চলছে সেটা হচ্ছে 24-25 ফিনান্সিয়াল ইয়ার, এবং যে ইয়ারটা মানে যে ফিনান্সিয়াল ইয়ারটা 31 মার্চ 2025-এ আমাদের শেষ হয়ে যাবে। তো এখন যদি আপনারা কেউ ইডব্লিউএস সার্টিফিকেট বানান বা অ্যাপ্লাই করেন, তো আপনাদের যে সার্টিফিকেটটা আপনারা পাবেন সেই সার্টিফিকেটটা কিন্তু 31 মার্চ 2025 পর্যন্তই ভ্যালিড হবে। যে কারণে আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো এখন কেউ ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন না, কোনো রকম অ্যাপ্লাই করবেন না। জাস্ট প্রসেসগুলো জেনে রাখুন যাতে 1 এপ্রিল আসার পরেই আপনারা তোড়জোড় শুরু করতে পারেন। কারণ অনেক রকম ডকুমেন্টস কালেক্ট করার ব্যাপার আছে, অনেক কিছু প্রসিডিওর আছে যেগুলো করতেই আপনাদের প্রায় 7 থেকে 10 দিন টাইম লেগে যাবে। তারপর ফাইনালি আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। তো তার পরবর্তীতে রুলস অনুযায়ী 14 to 15 ডেজের মধ্যে দিয়ে দেওয়ার কথা, বাট অনেক ক্ষেত্রে এটা 1 মান্থও লেগে যেতে পারে আপনাদের যে সার্টিফিকেট সেটা পেতে। তো মোটামুটি আপনারা যদি 1 এপ্রিল থেকে শুরু করে তোড়জোড়, তো অবভিয়াসলি 10 এপ্রিলের মধ্যে আপনারা সমস্ত কিছু অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো এপ্রিল মাসের লাস্ট দিক করে অথবা মে মাসের মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে ইডব্লিউএস সার্টিফিকেট ফর ফিনান্সিয়াল ইয়ার 2025-26 সেটা পেয়ে যাবেন। তো তখন যে সার্টিফিকেটটা আপনাদের ইস্যু হবে সেটার ভ্যালিডিটি থাকবে 31 মার্চ 2026 পর্যন্ত। ওকে, তো এই ব্যাপারটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ইডব্লিউএস যে সার্টিফিকেট এটা কিভাবে চলে। সেম ব্যাপার ওবিসি এনসিএল দের ক্ষেত্রে হয়। ওবিসি এনসিএল সার্টিফিকেটটাও এই 1 এপ্রিলের পর ইস্যু হতে হয় এবং যেটা ভ্যালিডিটি 31 মার্চ পর্যন্ত থাকে নেক্সট ইয়ারে। তো এই ব্যাপারটা আগে থেকেই বলে রাখলাম, কারণ অনেকে হয়তো এখন কোনো এক্সামের জন্য আপনারা ফর্ম ফিল আপ করছেন, তো সেখানে আপনারা এই ইডব্লিউএসটা দেওয়ার কারণে হয়তো তাড়াহুড়ো করে ফর্ম মানে যে সার্টিফিকেট সেটা বানাতে শুরু করলেন। তো সেই জন্য বলবো যে আপনারা কিন্তু এখন বানাবেন না। ঠিক আছে, কারণ বানালে হ্যাঁ ডেফিনেটলি বানাতে পারেন, কিন্তু সেটা 31 মার্চ পর্যন্ত ভ্যালিড থাকবে। তার পরবর্তীতে কিন্তু ওটা ভ্যালিড থাকবে না, ওটা ইনভ্যালিড হয়ে যাবে। তখন আপনাকে আবার নতুন করে 1 এপ্রিল 2025-এর পর নতুন করে বানাতে হবে ফর 2025-26 ফিনান্সিয়াল ইয়ার। ওকে, এবার আমি আপনাদেরকে বলবো যে কারা কারা এলিজিবল থাকবেন। দেখুন, আমাদের ইডব্লিউএস সার্টিফিকেট যে বা ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, এইটার মধ্যে কোন কোন ক্যান্ডিডেটরা আসবেন। প্রথম হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের অল ফ্যামিলি ইনকাম মানে সবার তো
আপনার, আপনার বাবার, আপনার মায়ের এবং আপনার যত ফ্যামিলি মেম্বার রয়েছে প্রত্যেকের ইনক্লুড করে টোটাল ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের কম হয়, 8 লাখ এর কম হয়, তবে আপনারা ইডাব্লিউএস এর জন্য এলিজিবল। এর পাশাপাশি কিছু ল্যান্ড সংক্রান্ত ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলে নিচ্ছি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে 5 একর এগ্রিকালচার ল্যান্ড থাকা চলবে না, মানে এর কম থাকতে হবে, অ্যাবাভ থাকা চলবে না। নেক্সট, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি কারো থেকে থাকে তাহলে সেটা যেন 1000 স্কোয়ার ফিটের নিচে হয়, ঠিক আছে। যাদের নেই তাদের তো ভালো ব্যাপার, কিন্তু যদি থেকে থাকে সেক্ষেত্রে যেন সেটা 1000 স্কোয়ার ফিটের নিচে থাকে। নেক্সট, রেসিডেন্সিয়াল প্লট অফ 100 স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাভাব ইজ নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, মানে এটার অ্যাভাবে থাকা চলবে না। রেসিডেন্সিয়াল প্লট যদি থাকে তো সেটা যেন 100 স্কোয়ার ইয়ার্ডের কম থাকে। আর রেসিডেন্সিয়াল প্লট অফ 200 স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাভাব ইন এরিয়া আদার দেন দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটি বাদ দিয়ে বাকি অন্যান্য আদার যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেই এরিয়ার যদি আপনি রেসিডেন্ট হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের 200 স্কোয়ার ইয়ার্ডের কম রেসিডেন্সিয়াল প্লট থাকতে হবে। তো এই হচ্ছে কিছু বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইডাব্লিউএস সার্টিফিকেট। ওকে, ফার্স্ট 8 লাখের কম ইনকাম থাকতে হবে অল ফ্যামিলি মেম্বারের, ঠিক আছে। মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি ফ্রম অল সোর্সেস, ঠিক আছে, ইজ বিলো 8 লাখ। ওকে, দেন 5 একর এগ্রিকালচার ল্যান্ডের কম থাকতে হবে, মানে 5 একরের কম থাকতে হবে এগ্রিকালচার ল্যান্ড। যাদের নেই তাদের তো ভালো জিনিস, যদি থেকে থাকে সেটা যেন কম থাকে। এর পাশাপাশি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আমি দেখুন স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি। তো এইগুলো হচ্ছে মেইনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং এর পাশাপাশি যেটা আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছিলাম যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন যাদের সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে, মানে আমাদের মহামান্য হাইকোর্টের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে, তো সেই সমস্ত ওবিসি ক্যান্ডিডেটরা আপনারাও কিন্তু চাইলে যদি এই এলিজিবিলিটির মধ্যে পড়েন, মানে আপনাদেরও যদি 8 লাখের নিচে ইনকাম থেকে থাকে এবং এগ্রিকালচার ল্যান্ড 5 একরের কম হয়ে থাকে, বাকি যেগুলো রয়েছে এগুলো যদি আপনারা মানে মিট করেন এই এলিজিবিলিটির সাথে, দেন আপনারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো হ্যাঁ, যদি আপনার ওবিসি সার্টিফিকেট ভ্যালিড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের ইনভ্যালিড হয়ে গেছে দ্যাট মিনস তারা এখন জেনারেল ক্যান্ডিডেট, মানে আপনারা যাদের ওবিসি ক্যান্সেল হয়ে গেছে তারা এখন কিন্তু আপনারা জেনারেল ক্যান্ডিডেট। তো জেনারেল না থেকে আপনারা চাইলে যদি ইডাব্লিউএস এর এলিজিবিলিটির সাথে মিট করেন সেক্ষেত্রে আপনারা চাইলে ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো এগুলো গেল আমাদের ইডাব্লিউএস যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট এবার আমি আপনাদেরকে বলবো যে এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট এটা কিভাবে বানাতে হয় বা এর কি প্রসেস রয়েছে। দেখুন, ইডাব্লিউএস সার্টিফিকেট এর আগের বছর পর্যন্ত বা এর আগে আমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হতো। একটা ফর্ম আছে প্রায় 4-5 পাতার, তো সেই ফর্মটাকে ফিল করতে হতো, মানে পেন দিয়ে ফিল করে পরে আপনাদেরকে ওটার সাথে আরো অনেক ডকুমেন্টস আছে, কি ডকুমেন্টস লাগবে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। বাট যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগার রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে সবকিছু মিলিয়ে একসাথে আপনাদেরকে ব্লকে জমা দিতে হতো। বাট এখন প্রসেসটা একটু অন্যরকম, যদিও বিরাট কিছু চেঞ্জেস হয়নি, শুধুমাত্র ওই যে 3-4 পাতার যে ফর্মটা যেটা পেনে ফিল করতে হতো ওটাকে এখন আপনাদেরকে অনলাইনে ফিল করতে হবে। বাস এটুকুই, আপনারা অনলাইনে ফর্মটা ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর ওই ফর্মটার মানে অনলাইন কপি আপনারা পেয়ে যাবেন, একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন, ওগুলোকে প্রিন্ট করে পরে আপনাদেরকে ব্লকে কিন্তু জমা দিতেই হবে। বাট এখানে ওই পেনের জায়গাতে এটা ম্যানুয়ালি মানে কম্পিউটারে বা ল্যাপটপে বা পিসি থেকে আপনাদেরকে মানে ডিজিটালি যে তথ্যগুলো সেগুলোকে ইনপুট করতে হবে। বাস এটুকুই ডিফারেন্স হয়েছে, এর বাইরে কোনো কিছু না। আমি আপনাদেরকে ভিডিও শেষ অংশে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাইটা করবেন ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য। ওকে, সো এরপরে আমি যদি আপনাদেরকে বলি যে কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, কারণ এই ডকুমেন্টসগুলোই হচ্ছে মোস্ট ভাইটাল একটা জিনিস আমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য। দেখুন, আমি এক এক করে আপনাদেরকে বলতে যাচ্ছি এবং নিচের স্ক্রিনেতেও আমি লিখে দেবো যে কি কি ডকুমেন্টসের কথা বলছি। তো ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করছেন তার যে আধার কার্ড, মানে আপনার আধার কার্ড এবং অথবা আপনার খাদ্যসাথী কার্ড, অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড রয়েছে, অর্থাৎ ডিজিটালি রেশন কার্ড, কিন্তু পুরোনো রেশন কার্ডগুলো না, ডিজিটালি যে রেশন কার্ড সেই রেশন কার্ড দুটো যে কোনো একটা। তবে আমি এখানে প্রেফার করবো বা আমি এখানে দেবো, রেকমেন্ড করবো আধার কার্ডটা দেওয়ার জন্য আপনাদের। তো এটা গেল আপনাদের ফার্স্ট ডকুমেন্ট। সেকেন্ড ডকুমেন্টস হচ্ছে এপিক কার্ড, অর্থাৎ ভোটার আইডি কার্ড, ঠিক আছে। আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ড আপনাদের দিতে হবে। যাদের ভোটার আইডি কার্ড নেই অর্থাৎ বিলো 18 তাদের কিন্তু প্যারেন্টস এর ভোটার আইডি কার্ড দিতে হবে। আর যারা 18 অ্যাবাভ হয়ে গিয়েছেন এবং ভোটার আইডি কার্ড হয়ে গিয়েছে তাদের আপনাদের অ্যাপ্লিকেন্টেরই দিতে হবে। তবে এক্ষেত্রে আমি বলবো অ্যাপ্লিকেন্টের পাশাপাশি প্যারেন্টেরও আপনারা ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু দেবেন, ঠিক আছে, ফর মানে সিকিউর থাকার জন্য। নেক্সট হচ্ছে আপনাদেরকে প্যান কার্ড দিতে হবে অ্যাপ্লিকেন্ট এবং অ্যাজ ওয়েল এজ আপনার গার্জিয়ানের। ওকে, তো প্যান কার্ডটা আপনাদেরকে দিতে হবে। নেক্সট হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি অথবা অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো এখানে আপনার অ্যাপ্লিকেন্টের, এখানে কোনো গার্জিয়ানের বা প্যারেন্টসের না, এখানে অ্যাপ্লিকেন্টের যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট অথবা যদি কারোর বার্থ সার্টিফিকেট না থেকে থাকে আপনাদের, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যে 10th এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই 10th এর অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। দুটো যে কোনো একটা হয়, বার্থ সার্টিফিকেট না হলে 10th এর অ্যাডমিট কার্ড। এটা গেল। নেক্সট হচ্ছে আইটিআর ফর পাস্ট 3 ইয়ার্স। এটা যদি কোনো ফ্যামিলি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদের এই আইটিআরটা এটা আপনাদেরকে দিতে হবে, মানে আইটি রিটার্ন যেটা। আর যাদের নেই তাদের এটা কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে দিলে চলবে না, জিপি দিলে কিন্তু চলবে না। এখানে আপনাদেরকে কিন্তু এটা বিডিও অথবা এসডিও বা মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি এলাকা থেকে মানে মেন কথা হচ্ছে একদম লোয়ার যে ইনকাম সার্টিফিকেট হয় সেটা দিলে আপনাদেরকে কিন্তু চলবে না। এখানে কম্পিটেন্ট অথরিটির যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। আমি দেখুন স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি কি কি অথরিটির থেকে আপনি ইনকাম সার্টিফিকেটটা এখানে দিতে পারেন। তো
তো এই অথরিটির ইস্যু করা ইনকাম সার্টিফিকেট আপনারা এখানে দিতে পারেন। নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেম জিনিস, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ওই সেম কম্পিটেন্ট অথরিটির ইস্যু করা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্টের নামে। ওকে, নেক্সট হচ্ছে আপনাদেরকে যেটা দিতে হবে সার্টিফাইড কপি অফ আরওআর পর্চা অথবা রেজিস্টার্ড ডিড, মানে আপনাদের জমি জায়গা যদি কারোর থেকে থাকে, ল্যান্ড কিছু থেকে থাকে, এগ্রিকালচারাল ল্যান্ড বা আদার্স ল্যান্ড, তো সেক্ষেত্রে আপনাদের ওই যে জমির ওই ল্যান্ডের পর্চা যেটা, তো সেই পর্চা কিন্তু আপনাদেরকে এখানে ফটোকপি দিতে হবে, অল পর্চার ফটোকপি আপনাদেরকে দিতে হবে। নেক্সট হচ্ছে আপনাদের সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট, মানে আপনাদের কাস্ট সার্টিফিকেট, যে আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন এবং আপনার সাব ক্যাটাগরি কি, এই যে মানে ব্যাপার, এটা নিয়ে আপনাদেরকে কিন্তু একটা কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তবে এই ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেটটা আপনাদের প্রধান, যদি আপনি গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করেন তো সেক্ষেত্রে প্রধানের কাছ থেকে নিয়ে নেবেন, মানে মেনলি প্রধানের থেকে নেবেন, অফ গ্রাম পঞ্চায়েত অথবা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটিস কিংবা আপনারা কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেই অথরিটির কাছ থেকে আপনারা কাস্ট সার্টিফিকেট একটা নেবেন এবং সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে আপনাদেরকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে, যেটা অ্যানেক্সার বি। মেনলি আমি যদি আপনাদেরকে দেখাই তো এই যে এটা হচ্ছে অ্যানেক্সার বি, এটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে আপনারা অ্যানেক্সার বিটা পেয়ে যাবেন। এই অ্যানেক্সার বিতে মেইনলি কিছুই নেই, শুধুমাত্র নিজের নাম, নিজের গার্ডিয়ান নেম, তারপর আপনাদের অ্যাড্রেস, এইটুকুই দিতে হবে। দেওয়ার পর আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সেটুকু লিখতে হবে, নিচে আপনাকে সই করতে হবে। এখানে সইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয়ে থাকে, অর্থাৎ ইনকেস যদি বিলো 18 ইয়ার্স হয়ে থাকে, তো সেক্ষেত্রে গার্ডিয়ানের সই হবে। তো এইটুকুই আর কি, এর বাইরে অন্য কিছু না। তো এই অ্যানেক্সারটা লাগবে এবং এর পাশাপাশি একটা আপনার অ্যাফিডেভিট লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থেকে ইস্যু করানো। তো এটার জন্য আপনি আপনার এরিয়ার আশেপাশে খবর নেবেন কে আছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো ওনার সাথে কথোপকথন করবেন, কথাবার্তা বলে আপনি ওখান থেকে একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থেকে একটা অ্যাফিডেভিট কিন্তু আপনি ইস্যু করে নেবেন, ওনাদেরকে বললে ওনারা আপনাদেরকে দিয়ে দেবে। তো এগুলো হচ্ছে মেন ডকুমেন্টস, এবং এর পাশাপাশি আর যদি কিছু এক্সট্রা ডকুমেন্টস লেগে থাকে তো সেটার জন্য আপনাদেরকে কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আপনাদেরকে খবর নিতে হবে। তার কারণ হচ্ছে এখানে এগুলো এলাকা ওয়াইজ কিছু ভ্যারি করে কিছু ডকুমেন্টস, কারণ মানে সব মানে এরিয়ার ভিডিওরা কিন্তু সেম ডকুমেন্টস নেন না, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস। তবে এর বাইরে বেশ কিছু এক্সট্রা ডকুমেন্টস কিছু এরিয়াতে কিন্তু লাগতে পারে, লাইক কোনো এরিয়াতে একটা অ্যাপ্লিকেন্টের ফটো মানে লাগে তার মানে হোমের সামনে দাঁড়িয়ে তাকে একটা ফটো ক্লিক করে সেই ফটোটা প্রয়োজন হয়। এর পাশাপাশি আমিন, মানে যারা জমি জায়গা জরিমাপ করেন, তো সেই আমিনের দ্বারা আপনাদের বাড়ির একটা স্কেচ ম্যাপ লাগে। তো এইরকম বেশ কিছু ডকুমেন্টস এক্সট্রা কিছু লাগলেও লাগতে পারে, তবে এগুলো ম্যান্ডেটারি না। এগুলো যদি আপনার ব্লকে চাই বা ব্লকের নিয়মে থাকে তবেই আপনাদেরকে দিতে হবে, মানে যে ব্লকে চাইবে সেইখানে কিন্তু আপনার ম্যান্ডেটারি, বাট সবার জন্য ম্যান্ডেটারি না। তো এটার জন্য আপনারা কিন্তু একবার ব্লকে গিয়ে খবরটা নিয়ে নেবেন যে কি ডকুমেন্টস লাগবে। তো এই হচ্ছে আমাদের মেন ডকুমেন্টস ফর ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য। এবার যদি আপনাদেরকে একটা ফ্লো আকারে আমি যদি আপনাদেরকে বলি, তাহলে যেটা ব্যাপার হচ্ছে, প্রথম হচ্ছে আপনাকে দেখতে হবে ইডব্লিউএস এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে আপনি মিট করছেন কিনা। যদি মিট করেন তবেই কিন্তু নেক্সট স্টেপে যাওয়া হবে। নেক্সট স্টেপটা কি, সেটা হচ্ছে অল রিকোয়ার্ড ডকুমেন্টসগুলোকে প্রপারলি রেডি করা। ঠিক আছে, কারণ অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে বেশিক্ষণ যাবে না, বাট ডকুমেন্টস রেডি করাটাই হচ্ছে মেন ব্যাপার। তো এই যে ডকুমেন্টস রেডি করা, এটার জন্য তার আগে মানে ডকুমেন্টস রেডি করার আগে আপনাকে একবার আপনার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু আপনাকে, বিডিও বা মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে সেই মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কিন্তু আপনাকে খবর নিতে হবে যে ইডব্লিউএস এর জন্য কি ডকুমেন্টস লাগবে। অনেক বিডিও অফিসে বা অনেকে মানে ওই অফিসগুলোতে আপনাদের কিন্তু মানে যে সেকশনে সকলের কাজকর্ম হয় সেই সেকশনের বাইরে বা নোটিশ বোর্ড বা মানে বোর্ড বা দেওয়ালে এই সংক্রান্ত কিন্তু যে ইনফরমেশন সেটা চেটানো থাকে। ঠিক আছে, মানে একটা কাগজের মধ্যে লিখে দেওয়া থাকে কি ডকুমেন্টস লাগবে। তো তাহলে তো আরোই ভালো জিনিস, আপনাকে কোনো রকম কোনো খবর নিতেই হলো না, মানে কোনো পার্সনের সাথে কথা বলতেই হলো না, আপনার সমস্ত কিছু অল রিকোয়ার্ড ইনফরমেশন বাইরের দেওয়ালেতে চেটানো রয়েছে। তো দেখে নিয়ে চলে এলেন বা নোট ডাউন করে নিয়ে এলেন বা ছবি তুলে নিয়ে এলেন যে কি ডকুমেন্টস লাগবে। তবে সেখানে দেখবেন যে আমি এই যে ডকুমেন্টস গুলো বললাম এই সমস্ত ডকুমেন্টস গুলোই লেখা আছেই আছে, তবে এর পাশাপাশি আরো হয়তো কিছু এক্সট্রা জিনিস লেখা থাকলেও থাকতে পারে। যদি থাকে তাহলে সেগুলো আপনাকে জোগাড় করতে হবে, যদি না থেকে থাকে তাহলে তো ভালো জিনিস, শুধুমাত্র যেগুলো বললাম এগুলো আপনাকে জোগাড় করতে হবে। এবার যদি এগুলো জোগাড় করার একটা ওয়ে বলি, তো সেক্ষেত্রে প্রথম আপনি আপনার যে জিপি রয়েছেন বা ওয়ার্ডে রয়েছেন সেখানে আপনি গিয়ে পরে প্রধানের থেকে আপনি একটা কাস্ট সার্টিফিকেট নিয়ে নিলেন, একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে নিলেন এবং একটা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নিলেন। 3টে সার্টিফিকেট নিলেন। নেওয়ার পর কাস্ট সার্টিফিকেটটা আপনার কাছে যত্ন করে রেখে দিলেন। বাকি যে দুটো অর্থাৎ ইনকাম এবং যে রেসিডেন্সিয়াল, এই দুটোকে আপনি অ্যাপ্লাই করে নিলেন এই ডিস্ট্রিক্টে ভিডিওর ইনকামের জন্য এবং ভিডিও রেসিডেন্সিয়ালের জন্য। দেন মোটামুটি 2-3 দিন আপনাকে ওয়েট করতে হতে পারে এই ডিস্ট্রিক্টের তরফ থেকে বা এই ডিস্ট্রিক্টের থ্রু আপনার ই সিগনেচার হওয়ার জন্য, মানে ভিডিও স্যার বা ম্যাডামের। তো আপনি যখন পেয়ে গেলেন ইনকাম সার্টিফিকেট এবং আপনার এদিকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে গেলেন, তবে তার আগে যেদিন আপনি ওই অ্যাপ্লাই করবেন এই ডিস্ট্রিক্টে ইনকাম এবং রেসিডেন্সিয়াল পাওয়ার জন্য, সেই সময় আপনি চাইলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কথাবার্তা বলে আপনার অ্যাফিডেভিটের জন্য কথাবার্তা বলে রাখতে পারেন। তো ওটা একটা গেল। এর পাশাপাশি যদি আপনার ওই যে বললাম যে কিছু এক্সট্রা ডকুমেন্টস লেগে থাকে, লাইক আমিনের কোনো স্কেচ, তো সেক্ষেত্রে আমিনের সাথে আপনি যোগাযোগ করে নিলেন। তো এই সমস্ত কাজগুলো প্যারালালভাবে আপনি কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর যখন আপনার অল ডকুমেন্টস আপনার জোগাড় হয়ে গেল, মানে আপনি ইডব্লিউএস এর জন্য ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করলেন, দেন বিডিও অফিসে গিয়ে সমস্ত কিছুটা একবার জেনে নিলেন, দেখে নিলেন। দেন আপনার যে অল ডকুমেন্টস রয়েছে সেই অল ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি করে নিতে হবে। তো অল ডকুমেন্টস আপনি রেডি করে নিলেন। রেডি করে নেওয়ার পর আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লাই।
তো এই অনলাইন অ্যাপ্লাইটা কিভাবে করবেন আমি সেটা জানিয়ে দেবো। তো সেই অনলাইন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় বিভিন্ন রকম ইনফরমেশন চাওয়া হবে, সেই সমস্ত কিছু ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন এবং অনলাইনের একটা ফর্ম পাবেন, মানে যে ফর্মটা ফিল করলেন সেটার একটা মানে কপি পাবেন, যেটাকে আপনার ডাউনলোড করার জন্য বা ডাউনলোড করে প্রিন্ট করার জন্য, যেটা বেসিক্যালি আগে পেন পেপারে লিখতে হতো, সেই ফর্মটাই আপনাকে এখানে পাবেন, মানে আপনাকে ডিজিটালি পাচ্ছেন। তো সেম ব্যাপার। তো ওই ফর্মটাকে সম্ভবত 3 থেকে 4 পাতার হতে পারে ফর্মটা, তো সেটাকে আপনাকে প্রিন্ট করতে হবে। ওর পাশাপাশি আপনাকে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ একটা পাবেন, ওটাকেও প্রিন্ট করতে হবে। তো সেগুলোকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর এখানে যদি লিখেও নিই যে প্রিন্ট করে নিলেন, তো প্রিন্ট করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যানেক্সার বি এর কথা বললাম, মানে আপনার যে ডিক্লারেশন যেটা, তো সেই অ্যানেক্সার বি আমি জাস্ট এই বি বলে লিখে রাখলাম, ঠিক আছে। তো এই সেই অ্যানেক্সার বিটা আপনাকে ফিল করতে হবে। দেন এই যে প্রিন্ট আউটটা, অ্যানেক্সার বিটা এবং আপনার অল ডকুমেন্টস, এই সমস্ত কিছুকে আপনি একসাথে যোগ করলেন, ঠিক আছে, একসাথে আপনি মানে অ্যাটাচ করলেন সমস্ত কিছুকে, একদম সবকিছু দেখবেন। এবার মানে মানে সব একদম যখন রেডি হয়ে গেল, রেডি হয়ে যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে আপনার বিডিও অফিসে। তো সেই বিডিও অফিসে গিয়ে আপনার এই যে পুরো যে বান্ডেলটা, এই পুরো বান্ডেলটা আপনি জমা দিয়ে দিলেন। ওকে, জমা দিয়ে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই। আপনাকে এবার শুধু, আপনি যখন এই অনলাইনে অ্যাপ্লাই করে নিলেন, ওখানে কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, যেটা আপনার ট্র্যাকিং এর জন্য। তো ওটা তো আপনার কাছে রইলো, ওটা থ্রু এবার আপনি কিছুদিন পর আপনি চাইলে পোর্টাল থেকে গিয়ে চেক করতে পারেন বা স্ট্যাটাসটা চেক করতে পারেন। তবে এরপরে কি প্রসেসিং হয় সেটাও আমি যদি আপনাদেরকে ফর ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, তো সেটা হচ্ছে ভিডিও এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওনারা বিএল অ্যান্ড এলআরও যে অফিস থাকে, সেই বিএলআরও অফিসে কিন্তু আপনার ফর্মটাকে পাঠায় ফর ওই যে ল্যান্ড সংক্রান্ত যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দিয়েছেন ওগুলোকে ভেরিফিকেশনের জন্য। তো ওনারা এই অফিসের তরফ থেকে ওটাকে ভেরিফাই করে পরে একটা ডকুমেন্টস ওনারা দিয়ে দেন। আপনার সমস্ত ডকুমেন্টসের মানে সাথে এনাদের তরফ থেকে একটা ডকুমেন্টস দিয়ে দেয় যে হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক আছে। এবার ওই ডকুমেন্টসটা ফের আপনার আসে হচ্ছে বিডিও অফিসে। তো বিডিও অফিসে আসার পর দেন হচ্ছে বিডিও অফিসের তরফ থেকে এখানে আপনার এসডি অফিসে পাঠানো হয় ফর্মটা। দেন হচ্ছে এসডি অফিসের থেকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি থাকেন, এডিএম, সেই এডিএম অফিসে পাঠানো। এবার এডিএম এর ওখান থেকে গিয়ে এডিএম বা ডিএম আপনার যে অ্যাপ্লিকেশনটা, মানে ইডব্লিউএস এর সেই অ্যাপ্লিকেশনটার সিগনেচার করে দেন, এবং করে দেওয়ার পর আপনি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারের থ্রু অনলাইন থেকে আপনি আপনার ইডব্লিউ সার্টিফিকেটটাকে বের করে নিতে পারবেন বা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, যেটা হচ্ছে আপনার ভ্যালিড ইডব্লিউ সার্টিফিকেট। এবং ওই যে বললাম একাডেমিক ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার 2025-26, যেটা কিন্তু আপ টু 31শে মার্চ 2026 পর্যন্ত ভ্যালিড থাকবে, যদি আপনি 1 এপ্রিল 2025-এর পরে অ্যাপ্লাই করে থাকেন। তো এই হচ্ছে ইডব্লিউএস এর পুরো ফান্ডা। ওকে, এবার যদি অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য বলেন, তো ভিডিওটা ইতিমধ্যে অনেকটা লম্বা হয়ে গেছে। তো এই ভিডিওতে যদি আমি আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে, প্রায় আধ ঘন্টা হয়ে যাবে। তো তার থেকে বেটার হয় এটাতে না হয় ইডব্লিউএস এর সমস্ত তথ্যগুলো দেওয়া রইলো। এবার জাস্ট শুধুমাত্র যেটা বাকি রইলো সেটা হচ্ছে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাইটা কিভাবে করবেন সেটুকু জানানো। তো সেটার জন্য না হয় ডেডিকেটেড একটা ভিডিও আমি নেক্সট দিয়ে দেবো, মানে 1-2টোর মধ্যেই বা নেক্সট ভিডিওতেই আমি দিয়ে দেবো। তো সেটার জন্য কোনো চিন্তার কিছু নেই। আপাতত আপনাদের তো এখন তো কোনো কিছু তো লাগছে না, আপনারা এখন অনলাইনে অ্যাপ্লাইটাও করতে যাচ্ছেন না, কারণ ওই যে বললাম যে এখন অ্যাপ্লাই করলে কিন্তু সেটা 31শে মার্চ 2025 পর্যন্ত ভ্যালিড থাকবে। সো ওটার অত তাড়াহুড়োরও কিছু নেই, ধীরে সুস্থে আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং শেয়ার করে নেবো, সেই মতন আপনারা পরবর্তীতে অ্যাপ্লাই করবেন। আপাতত পুরো জিনিসটা জেনে রইলেন। তো আশা করছি এই ইডব্লিউএস সার্টিফিকেট সম্পর্কিত কোনো রকম কোনো ডাউট আর আপনাদের নেই। যদি থেকে থাকে ডেফিনেটলি নির্দ্বিধায় কিন্তু কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন রইলো। সেই কমেন্ট বক্সে আপনারা আপনাদের যে ডাউট, সেই ডাউটটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর এর পাশাপাশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক করে দেবেন, ভিডিওটা খুব বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেককে এই ইডব্লিউএস সংক্রান্ত তথ্যটা জানতে পারেন। এবং এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো এই ছিল আর কি আজকের মেন ভিডিও বা মূল টপিক। তো চলুন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই।